হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাকআউট ডিসকাশন। আমি আপনাদের হোস্ট অনুদীপ্ত, আর আমাদের সাথে আছেন রিদমাদারাই মোহনবাগান ফেসবুক পেজের অ্যাডমিন উদিত দা। তো শুনলাম উদিত দা, আপনি আজকে মোহনবাগান ভার্সেস ডাউনটাউন হিরোজ যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা দেখতে মাঠে ছিলেন। তো আপনার কি মতামত, ম্যাচটা দেখে আপনি কি বক্তব্য রাখতে চান? প্রথম প্রথম কথা তোমাকে ধন্যবাদ জানাই আমাকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি প্রথমে আসি ডাউনটাউন হিরোজ ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্টের আজকের ম্যাচ অ্যানালিজিং এ। তো সেটা হচ্ছে আহ, হ্যাঁ, একটা ইনগুরাল ম্যাচ ছিল। আমি মাঠে উপস্থিত ছিলাম। আমি মোহনবাগানের কোনো ম্যাচ ছাড়ি না। সেই হিসেবে মোহনবাগানের একজন ডাইহার্ট ফ্যান হিসেবে মোহনবাগান মানে খেলা দেখতে উপস্থিত ছিলাম। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আজকে মানে অবাক করা বিষয়, সেটা হচ্ছে টম অ্যালড্রেড দুদিন দুদিন আগে এসে আজকে আহ, মানে নিজেকে মেন টিম মানে প্লেইং 11-এ নিজেকে জায়গা করে নিয়েছে এবং ক্যাপ্টেন হিসেবে পুরো দলটাকে এত সুন্দরভাবে পরিচালনা করেছে। তবে কিছু কিছু খেলা মোহনবাগানের মানে একেবারেই ভালো লাগেনি। প্রচুর মিসপাস হয়েছে, প্রচুর মানে ভুল ব্লকিং হয়েছে, প্রচুর ভুল ডিফেন্ডিং হয়েছে। সিনিয়র প্লেয়ারদের মধ্যে 3 থেকে 4 জন ছিল। যেমন এক হচ্ছে আশিস রায় ছিল, গ্লেন মার্টিন্স ছিল। ওদিকে টম অ্যালডারের কথা আমি ছেড়ে দিলাম, টম অ্যালডারের আজকে প্রথম ম্যাচ। তো গ্লেন মার্টিন্স, তারপর আশিস রায়, এরা একদমই ম্যাচ ফিট নয়, মানে ম্যাচের জায়গায় এখনো এসে পৌঁছায়নি। এখন প্রচুর প্র্যাকটিস লাগবে। আর আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে টম এলডের সম্পর্কে আমি যেটা বলছি, যেটা আজকের মুখ্য বিষয়। টম এলডেড সমস্ত মোহনবাগানীদের যে কেমন লাগলো টম এলডেডের খেলা। টম এলডেডের খেলাটা আমি তোমাকে বলছি, টম এলডেড হচ্ছে, আমি দেখে যতটা আমার মনে হলো, আমার ওপিনিয়ন আমি দিচ্ছি, সেটা হচ্ছে টম এলডেড খুব ভালো ডিফেন্ডার। স্টপার হিসেবে স্টপার পুল ব্যাক খুব ভালো। মানে খুব ম্যাচ রিডিং ক্ষমতা খুব বেটার। স্পিড আছে, ফিটনেস ভালো। যদি ঠিকঠাক করে মানিয়ে নিতে পারে ইন্ডিয়ান মানে আবহাওয়ার সাথে, যদি ঠিকঠাক করে মানিয়ে নিতে পারে, আশা করছি আমরা এটা বলতে পারবো যে এতগুলো সিজনে আমরা এই প্রথম একজন সব থেকে ভালো ডিফেন্ডার আমরা পেয়েছি। এবার বাকিটা সময় বলবে কি হবে না হবে। তবে হ্যাঁ, আজকের খেলা আমার একদম ভালো লাগেনি। আমার কেন, কারোরই হয়তো ভালো লাগবে না। তবে একটা গোল হয়েছে, 3 পয়েন্ট এসছে, আলটিমেটলি 3 পয়েন্টটাই যেহেতু ম্যাচের মানে মূল কথা, সেটা হয়েছে, এতেই আমি খুশি, সমস্ত মোহনবাগানীরা খুশি। তবে ম্যাচটা ম্যাচের মতন হয়নি, এইটুকু। তো আপনার মনে হয়নি যে ম্যাচটা আজকে কোথাও হলো একটু ল্যাগ করেছে? তো এই বিষয়ে আপনার কি মতামত, মানে এটা হলো কেন? আমরা তো সাধারণত মোহনবাগান থেকে এরকম ধরনের ম্যাচ দেখি না। দেখো, প্রথম কথা হচ্ছে মোহনবাগানের, যেটা আমার বলতে লজ্জা নেই একজন মোহনবাগান হিসেবে, মোহনবাগানে এর জুনিয়র যে টিমটা খেলছে না, একদমই মানে অপ্রস্তুত একটা টিম। এবং সেই টিমটাকেই বারবার নাড়াচাড়া করিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে। মানে টিমটার মধ্যে কোনো মানে বোঝাপড়া নেই। বাচ্চা বাচ্চা ছেলে যারা মানে মানে নতুন নতুন খেলায় ঢুকছে, এদের কোনো এক্সপিরিয়েন্স নেই। মানে এক্সপিরিয়েন্স নেই বলা বলে, এক্সপিরিয়েন্স না না থাকলে মোহনবাগানের মতন দলে চান্স পায় না। তবে হ্যাঁ, আস্তে আস্তে হবে আশা রাখি। প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো সময় খারাপ সময় আছে। আশা করছি এই সময়টা কাটিয়ে উঠবে। ধীরাজ সিংকে কিছু সময়ের জন্য মাঠে দেখলাম। ধীরাজ সিংকে দেখে মনে হলো যে আহ ওই বিশাল কাইতের পরবর্তীকালে হয়তো হয়তো কিছুটা দায়িত্ব নিতে পারবে, এটাই। তো এবার আসি ট্রান্সফার আপডেট নিয়ে। খবর পেলাম হেক্টর ইউসতে নাকি ইস্ট বেঙ্গলে এসছে, এবং এইটা নাকি পাকা হয়ে গেছে হেক্টর ইউসের ইস্ট বেঙ্গল আসাটা। তো এই বিষয়ে আপনার কি বলার আছে? আমি শুনেছি এটা মানে প্রায় পাকা। তবে খারাপ লাগবে একজন মোহনবাগান হিসেবে হেক্টর ইউসে মানে ইস্ট বেঙ্গলে গেলে। তো সব থেকে বড় ব্যাপার, ভিক্টর ইউসে যখন হচ্ছে মোহনবাগানে ছিল, আমার আমার অতটা ভালো লাগেনি ওকে। মানে ও এরিয়াল বলগুলোতে ঠিক আছে, কিন্তু মানে যে গতিটা অতটা ভালো না। তারপরে ঠিকঠাক করে ডিফেন্ডিং এ ঠিকঠাক আহ, মানে মানে এরিয়াল বলগুলো, শুধুমাত্র এরিয়াল বলগুলোতে ভালো হলে তাকে ভালো ডিফেন্ডার বলা যায় না। তবে হ্যাঁ, আমি চাইবো যে একটা ভালো টিম পাক। তবে হ্যাঁ, ইস্ট বেঙ্গল অবশ্যই ইস্ট বেঙ্গল টিমে যদি জয়েন করে, তো সেটা আমার কাছে খবর আছে। যেমন অন্যান্য সোর্স মারফত আমি যেমন পেয়েছি খবর, যে হেক্টর ইউসে জয়েন করছে ইস্ট বেঙ্গলে। তবে অফিসিয়াল খবর না পাওয়া অব্দি আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, আমার কাছে খবর না, আছে, আমি তবে পেয়েছি একটাই কথা মানে। বলতে চাইবো যে আপনি একটা কথা বললেন যে হেক্টর ইউসতে যখন মোহনবাগানে খেলতো তখন আপনার তার খেলাটা খুব একটা পছন্দ হয়নি। তাহলে আপনি কেন বলছেন যে ইস্ট বেঙ্গল আছে তাই আপনি একটু মরমা হও? তাহলে কি আপনারা কোনো কারণে অল্পের জন্য হলেও ভয় পাচ্ছেন যে ইস্ট বেঙ্গল তাহলে না, না, মোহনবাগানের থেকে ভয় কিছু ভয় অংশেও আমি ভয়- না, ক্ষমতাশালী না, হতে আমি পারে?
আমি ভয় পাচ্ছি না। তুমি একটা জিনিস দেখো, আমি তোমাকে একটা জিনিস বুঝিয়ে বলি। ধরো তোমার প্রিয় বন্ধু, তোমার একজন প্রিয় বন্ধু, ঠিক আছে, হঠাৎ করে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে অন্য একজনের প্রিয় বন্ধু হয়ে গেল, এটা তোমার খারাপ লাগবে? আশা করি লাগবে তো। সে তো অবশ্যই লাগবে। মোহনবাগানে যেই আসে না কেন, মোহনবাগান একটা পরিবারের মতো। মোহনবাগান বলে না, যে কোনো টিমই তার সমর্থকদের কাছে একটা পরিবারের মতো। তো সেই টিমটা ছেড়ে যখন কেউ চলে যায়, তখন অবশ্যই সে যতই খারাপ হোক না কেন, সে তো নিজের ছিল, একজন একদম একদম আমাদের নিজস্ব ছিল। তো ব্যাপার হচ্ছে, অবশ্যই। তো আর একটা কথা যেটা তুমি তোমার, পরিবারের মতো হোক আর যাই হোক, কিন্তু সবাই তো ছিল এখানে হ্যাঁ, প্রফেশনাল প্লেয়ার না। তো প্রফেশনাল হ্যাঁ, প্লেয়াররা টিম চেঞ্জ করবে, এটাই তো বাস্তব। তো আপনি একদম তো কোনো একদম একদম। আপনি প্রফেশনাল প্লেয়ার হলেও সমর্থকদের একটা খারাপ লাগা তো থাকে না, ইমোশনাল একটা জায়গা থাকে, যে প্লেয়ারটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে এবং আমাদের প্রতিদ্বন্দ্বী ক্লাবে জয়েন করছে। আর কিছু না হলেও, যেমন সোনি নডির ক্ষেত্রে হয়েছিল, সোনি নডি যখন ছেড়ে চলে চলে গেল আমাদের কাছে, সেরকমই একটা। এছাড়া আর কিছু না, ভয় ভয় কিছু মোহনবাগানিরা ভয় কোনোদিন পেতে শেখেনি, ভয় পায় না। টিম তৈরি করেছি, 100 কোটি টাকার কাছাকাছি টিম তৈরি করেছি। আশা করছি সেরকম খেলা দেখাতে পারবো। 18ই আগস্ট মাঠেই জবাব দেবো, এটা আমি বহু আমার ইস্ট বেঙ্গল ফ্যানদের মানে বন্ধুদেরকে আমি বলে রেখেছি, 18ই আগস্ট যা কথা হবে মাঠে কথা হবে। কোনো মানে আগের মুখে কোনো আগের আমি কথা ডার্বিতেও তো বলতে আমরা পারবো না। দেখলাম। এবারের খেলাটাও আশা করছি সেরকমই দেখতে পাবো হয়তো। এবং আমি একজন একদমই ইস্ট একদমই বেঙ্গলের সাপোর্টার, তবে এটাই বলতে তবে চাই যে আমি 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 এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। টিম যদি সেট না হয়, একদম টিমটা তো এই বছরের টিমটা তো আবার নতুন টিম, এই টিমটা যদি সেট না হয়, এই টিমটা যদি সেট একদম না হয়, এই টিমটা ইস্ট বেঙ্গলের কাছে আবার হারতেও পারে বা ড্র হতে পারে। আমি একটুখানি একজন মোহনবাগান হিসেবে বলে রাখছি, আমি অন্ধভক্ত, কিন্তু এতটাও অন্ধভক্ত না যে মানে খারাপকে খারাপ বলবো না, ভালোকে ভালো বলবো না। আমি না, তাহলে এটা কি আমি তাহলে বলছি। কি আপনি মোহনবাগানের সাপোর্টার একটুখানি ভয় পাচ্ছেন যে আপনার 100 কোটি টাকার টিম কোনো ভাবে ইস্ট বেঙ্গলের টিমের কাছে হেরে যেতে পারে? সেই ভয়টাই কোথাও না আপনার না না কথার না মধ্যে বোঝা না যাচ্ছে। না, আমি ওই যে বললাম আমি, 100 কোটি টাকার টিম হোক আর 500 কোটি টাকার টিম হোক আর 1000 কোটি টাকার টিম হোক, আমি আমি এইটা বলি, যেমন একটা টিমটা হচ্ছে সম্পূর্ণ একটা ফুটবল, সম্পূর্ণ টিম গেম। ক্রিকেট যেমন একটা প্লেয়ারের উপর ডিপেন্ডেবল কিছু কিছু সময়, ফুটবল কিন্তু একজনের উপর ডিপেন্ডেবল হয়ে খেলা হয় না, ফুটবল কিন্তু একটা টিম গেম। সমস্ত প্লেয়ার যদি ঠিকঠাক না খেলে, সেখানে সেই টিমটা পারফর্ম করা খুব চাপের হয়ে যায়। যেমনটা গত বছর মানে ডার্বিতে হয়েছিল, প্রথম ডার্বিতে ডুরান্ডে 1-0 গোলে হারতে হয়েছিল একটা মানে আনকোরা টিমকে হঠাৎ করে মাঠে নামিয়ে দিয়েছিল, যে এই টিমটা 70 কোটির একটা টিম। সমস্ত সাপোর্টাররা জানছে 70 কোটির টিম মাঠে নেমেছে মানে ইস্ট বেঙ্গলকে 5টা গোল দেবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, এই ধারণাটা আমি একদম বিশ্বাস করি না। আমি মনে করি টিম যদি সেট না হয়, যে কোনো ভালো টিম যে কোনো খারাপ টিমের কাছেও হারতে পারে, যদি সেই খারাপ টিমটা সেটিং টিম হয়। যেমন না, আমি বলছি, তাহলে আমার মুম্বাই একটাই টিম। প্রশ্ন আছে এখানে, যে মোহনবাগান যখনই কোনো টিম বানায় তখন সবার আগে তার নিজের বাজেটটা কেন বলে সবার আগে? এটা আপনার কাছে না, আমি সমস্ত মোহনবাগানীদেরকেই দেখেছি, তারা সবার আগে বুঝলাম নিজের কথাটা, বাজেটটা বলে। বাজেট বাজেট হ্যাঁ, বাজেট, তাই অবভিয়াসলি তো। বাজেটটা কেন বলা হয় সবার আগে? আমি বাজেটটা এই কারণেই বলছি, কারণ সবাই দেখো, বাজেটটা সবার কাছেই প্রায় উন্মুক্ত, কে কত টাকার প্লেয়ার আসছে, কত টাকার প্লেয়ার সাইন করছে। সুতরাং দেখো, বাজেটটাকে আমি হাইলাইট করছি না, আমি প্লেয়ারটাকে হাইলাইট করছি। একটা টিমে তুমি যে কথাটা বললে যে আপনি কিছু হলে ভয় পাচ্ছেন, দেখো ভয় পাওয়া পায়ের ব্যাপার কিছুই না। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, লিগ শিল্ডের ম্যাচে মোহনবাগান যে খেলাটা খেলেছিল মুম্বাইয়ের সাথে, মুম্বাই টিমটা ভ্যালু ছিল 45 কোটি টাকা মাত্র। আর মোহনবাগানের ভ্যালু ছিল 68 মতন, 68-69 কোটি টাকা মতন ছিল। সেই টিমটাই কিন্তু ফাইনালে মোহনবাগানকে 3-1 গোলে হারালো। একদম মানে এক সেম টিম ছিল। এটা সম্পূর্ণ আলটিমেটলি টিম গেম। একটা টিমের যদি কোনো সময় কোনো জায়গাতে অহংকার বেড়ে যায়, যে আমি সব সময় চ্যাম্পিয়ন মারছি মারছি, তখন সেই জায়গার কিছু হলেও সেই টিমটা খামতি শুরু হয়ে যায়। আর টিম যদি সেট না হয় না, কোনো টিম প্লেয়ারদের মধ্যে যদি বোঝাপড়া না হয়, আমি তোমাকে চিনি না, তুমি কেমন খেলো আমি জানি না, আমি কেমন খেলি তুমি জানো না, এই জিনিসটা যদি যতক্ষণ না জানতে পারছি, তোমার খেলার ধরন কেমন, আমার খেলার ধরন কেমন, যতক্ষণ না জানতে পারছি, ততক্ষণ কোনোদিন না একটা টিম গেম তৈরি হয়। টিম গেম তৈরি হয় কোনোদিন নিজে তো বোঝাপড়া না হলে, সেই টিমটা কোনোদিন ভালো ফল করতে পারবে না। এটা আমি তোমাকে আজকে লিখে দিচ্ছি, তুমি যে কোনো টিমের ক্ষেত্রে মিলিয়ে নাও, একই ফলো করবে। তো এবার আসি যে প্রীতম কোটালের সোয়ার্ড ডিল নিয়ে একটা কথা শোনা যাচ্ছে, উড়ো কথা শোনা যাচ্ছে, তো এটা নিয়ে আপনার কাছে কি আপডেট রয়েছে? প্রীতম কোটালের হ্যাঁ, একটা আপডেট আমি পেয়েছি, তবে সেটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। একটা সোয়াপ ডিল প্রীতম কোটালের সাথে, মানে কেরালা ব্লাস্টার মোহনবাগানের সাথে একটা সোয়াপ ডিল করতে চাইছে।
সেটা হচ্ছে অভিষেক সূর্যবংশী আর দীপক টাংরি, এই দুজনকে নেবে এবং প্রীতম কোটালকে দেবে, এই একটা স্ল্যাপ দিলে কথা আমি মানে কানাঘুষো শুরু করেছি। তো ব্যাপার হচ্ছে এবার কতটা এটা সত্যি আমি জানি না, আশা করছি এটা সম্ভব, মানে সম্ভব নয়, কারণ মোহনবাগান কোনোভাবে দীপক টাংরিকে ছাড়বে না বা অভিষেক সূর্যবংশীর মতো একটা উঠতি প্লেয়ারকে মোহনবাগান ছাড়বে না। অভিষেক সূর্যবংশী যেখানে একজন ভালো ডিফেন্সিভ ব্লকারের কাজ করতে পারে। তো শুনলাম যে মলিনা চাইছে নাকি প্রীতমকে আনতে, কারণ আনোয়ার না থাকলে প্রীতমকে লাগতে পারে। তো এই বিষয়ে আপনার কি বলার আছে? হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, যখন মলিনা যখন এর আগে প্রথম কোচ হয়ে এসেছিল, তখন মানে এটিকে যে টিমটা খেলতো, এটিকে টিমটা চ্যাম্পিয়নও হয়েছিল মলিনার আন্ডারে। তখন প্রীতম কোটাল মলিনার আন্ডারে খেলতো। প্রীতম কোটাল, প্রবীর দাস, এই দুজনে হচ্ছে মলিনার প্রিয় পাত্র, ঠিক আছে, যেটাকে বলা হয় বেস্ট স্টুডেন্ট। তো দেখো, আমি একটা কথা বলি, আনোয়ার সেন্ট্রাল ব্যাকে খেলে, প্রীতম কোটাল সেন্ট্রাল ব্যাকে খেলে। এবার আনোয়ার আলী মোহনবাগানে খেলবে কি খেলবে না, বা আদেও ও মানে আইএসএল এ নিজেকে মানে নিজেকে আর রাখবে কি রাখবে না, সেটাও এখনো কনফার্ম নয়, ঠিক আছে। এইবার এই প্রসঙ্গে মলিনা যে জিনিসটা চাইছে যে আনোয়ার আলী সেন্ট্রাল ব্যাকে খেলে, প্রীতম কোটালও সেন্ট্রাল ব্যাকে খেলে। এবার যদি বাই চান্স আনোয়ার আলী না খেলে, তখন সেন্ট্রাল ব্যাকের জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তখন সেন্ট্রাল ব্যাকে, কারণ আমরা জানি আইএসএল এ তোমার 6টার বেশি বিদেশি তুমি খেলাতে পারবে না। এবার সেই জন্য সেখানে 6টার বেশি বিদেশি যদি খেলাতে হয়, তাহলে দুজন ডিফেন্ডার যদি সেন্ট্রাল ডিফেন্ডার খেলিয়ে ফেলে, অ্যালবার্তো রড্রিগেজ আর টম এলরেড দুজনকে যদি খেলিয়ে ফেলে, তাহলে একটা ওদিকে আপফ্রন্টে একজন বিদেশি বা মিডফিল্ডে একজন বিদেশি কম পড়ে যাবে। সুতরাং এনি হাউ একজন সেন্ট্রাল ব্যাক দরকার, এবং সেটা ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাক। এবার এই জন্য মলিনা চেষ্টা করছে যে আনোয়ার যদি না খেলে, প্রীতমকে এনি হাউ সাইন করানোর জন্য। এই আপাতত এটাই খবর রয়েছে। তো কতটা কি সঠিক হবে, কতটা কি ঠিকঠাক হবে মানে ডিলটা, সেটা এখনো অব্দি মানে মানে বলা যাচ্ছে না। তবে যদি হয়, আশা করছি ঘরের ছেলে ঘরে ফিরবে, প্রীতম কোটাল ঘরের ছেলে। দেখা যাক কি হয়। তো খুব ভালো লাগলো আপনার সাথে এই সময়টুকু কাটিয়ে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। তো এখন অলরেডি সময় শেষ হয়ে এসেছে এবং শো এন্ড করার একটা টাইম হয়ে এসেছে। তো আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে। এবং অবশ্যই ফেসবুকে রিদ মাহাজারে মোহনবাগান, যেটা উদিতদার পেজ, ওটাকে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।